প্রাচীনকালে বিজয়নগর রাজ্যে এক রাজা বাস করতেন। তার 2 স্ত্রী ছিল। প্রথমা স্ত্রীর গর্ভের 3টি পুত্র ও দ্বিতীয়া স্ত্রীর গর্ভের 1টি মাত্র পুত্র ছিল। প্রথমা স্ত্রীর ছেলেরা 3 জনে সব সময় নিজেদের মধ্যে মিলেমিশে থাকত। 3টি ছেলে একসঙ্গে খেলা করত। ছোট রানীর ছেলে একা একা খেলা করত। একদিন তারা অর্থাৎ 3 ভাই রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, পিতা, আমাদের একটি প্রার্থনা আছে। বলো পুত্রগণ, তোমাদের কি প্রার্থনা? পিতা, আমরা 3 ভাই স্থির করেছি যে আমরা দেশ ভ্রমণে বেরোবো, পৃথিবীটা একবার ঘুরে দেখতে চাই। হ্যাঁ বাবা, এতে আমাদের জ্ঞানও অনেক বাড়বে, অনেক নতুন নতুন অভিজ্ঞতা হবে। আমাদের আপনি অনুমতি দিন। এ তো অত্যন্ত আনন্দের কথা। দেশ ভ্রমণে অনেক নতুন কিছু শেখা যায়। রাজপুত্রের জন্য এক বড় শিক্ষা। আমি সানন্দে তোমাদের অনুমতি দিচ্ছি। মা, তুমিও আমাদের অনুমতি দাও। ঠিক আছে বাবা, তোরা যা, কিন্তু সাবধানে থাকিস। মায়ের মন তো সবসময় চিন্তা হবে। তারপরে ছোট রাজপুত্র এসে বলল, বাবা বাবা, আমিও দেশ ভ্রমণে যেতে চাই দাদাদের সঙ্গে, আমাকে তুমি অনুমতি দাও। খুব ভালো প্রস্তাব, তুমিও যাও। 4 ভাই মিলে ঘুরে এলে আমারও নিশ্চিন্ত লাগবে। যাও পুত্র, প্রস্তুতি নাও। তারপরে ছোট রাজপুত্র তার মায়ের কাছ থেকে অনুমতি নিতে এলো। মা, আমি দাদাদের সঙ্গে দেশ ভ্রমণ করতে যেতে চাই, আমাকে তুমি অনুমতি দাও। মা, আমাকে আশীর্বাদ করো। তোর দাদারা তোকে পছন্দ করে না, ওরা তোকে সঙ্গে নেবে? হ্যাঁ মা, বাবা বলেছে আমাদের 4 জনকে একসঙ্গে দেশ ভ্রমণ করতে যেতে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা। ঠিক আছে, সাবধানে যাস বাবা, দাদাদের সঙ্গ ছাড়িস না, নিজের খেয়াল রাখিস। রাজপ্রাসাদে সিংহদুয়ার। 3 ভাই ঘোড়া নিয়ে তৈরি। ছোট রাজপুত্র তাদের পেছনে এসে দাঁড়ায়। তুই আমাদের সঙ্গে কেন এসেছিস? তোকে কে আসতে বলেছে? কেন দাদা, বাবা তো অনুমতি দিয়েছে। আমি তোমাদের পিছনে পিছনেই আসছি, আমি কোনো কথা শুনবো না। দেখ, আমরা চাই না তুই আমাদের সঙ্গে থাকিস, তুই আলাদা পথে যা। আমাদের পিছু পিছু আসবি না কিন্তু, একদম না, এক্ষুনি অন্য পথে যা। 3 ভাই ঘোড়া ছুটিয়ে চলে যায়। ছোট রাজপুত্র কিছুক্ষণ থমকে দাঁড়ায়, তারপর দৃঢ় প্রতিজ্ঞার সাথে একাই তাদের পিছু পিছু চলতে শুরু করে। কয়েকদিন চলার পরে তারা একটি বিশাল প্রান্তরের মাঝে এসে উপস্থিত হলো। বাহ, কি চমৎকার সুগন্ধ! এমন সুন্দর সবুজ প্রান্তর এর আগে আমি কখনো দেখিনি। হ্যাঁ দাদা, সত্যি অপূর্ব। তবে এই বিশাল জায়গাটা এভাবে পড়ে থাকাটা ঠিক না, এটাকে একটা কাজে লাগানো দরকার। ঠিক বলেছিস, আমার মনে হয় এখানে একটা বিশাল ঘোড়দৌড়ের মাঠ বানানো উচিত। আমরা রাজপুত্ররা এখানে প্রতিযোগিতা করতে আসব। না না না, তার চেয়ে এখানে চাষ করলে ভালো হয়, প্রচুর ফসল ফলবে এই উর্বর জমিতে। ছোট রাজপুত্র এবার সাহস করে এগিয়ে এলো। দাদারা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তো বলি, এই মায়াবী প্রান্তরে আমি আমার নামে একটি নতুন নগর পত্তন করতে চাই, যেখানে শুধু মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কি বললি? নগর? তুই নগর পত্তন করবি? তুই, যার নিজের থাকার ঠিকানা নেই, সে বানাবে নগর? তোর সাহস তো কম নয়। অনেক হয়েছে, আর সহ্য করা যায় না। একে আজ উচিত শিক্ষা দিতে হবে। আয় ভাইরা, একে এই গাছের সাথে বেঁধে রাখি, দেখি ওর নগর ওকে কীভাবে বাঁচায়। 3 ভাই মিলে জোর করে ছোট রাজপুত্রকে একটি গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। থাক, তুই এখানেই পড়ে থাক, যখন খিদে তেষ্টায় শরীর শেষ হবে তখন নগর পত্তন করিস। এই চল চল, এখান থেকে চল, এখানেই বাঁধা থাক। তাকে রেখেই ঘোড়া ছুটিয়ে চলে যায়। দাদারা, তোমরা আমাকে এইভাবে ফেলে যেও না। তারপরে তারা কিছুদিন দেশ ভ্রমণ করে রাজ্যে ফেরত আসে। 3 ভাই ফিরে আসলে ছোট রানী উদ্বিগ্ন হয়ে তাদের সামনে দাঁড়ালেন। বাবা, তোমরা ফিরে এলে, কিন্তু আমার বিজয় কোথায়? আমার ছেলে তো তোমাদের সাথেই গিয়েছিল। চিন্তা করো না ছোট মা, আপনার ছেলে এখন ব্যস্ত আছে, সে এক বিশাল নগরে স্থাপন করেছে। কি বলছো তোমরা? ভাইকে তোমরা ওভাবে একা ফেলে চলে এলে? না 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 না, আমরা কেন তাকে ফেলে আসবো? সে আমাদের পিছনে পিছনেই আসছিল, কিন্তু
হঠাৎ করে কোথায় যে অদৃশ্য হয়ে গেল আমরা তাকে আর খুঁজেই পাইনি। বিজয় অনেক বুদ্ধিমান, নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্যে সে রয়ে গেছে। সে নিজের ভালো বোঝে, কয়েকদিনের মধ্যেই ঠিক ফিরে আসবে। এদিকে সেই নির্জন প্রান্তরে বিজয়কুমার গাছের সাথে বাঁধা। সূর্যের তাপে তার মুখ শুকিয়ে গেছে। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। কেউ কি এখানে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে অনেক চেষ্টা করেও বাঁধন খুলতে পারল না। ক্ষুধা আর তৃষ্ণায় আমার শরীর অবসন্ন হয়ে আসছে। তবে কি এই জনমানবহীন প্রান্তরেই আমার শেষ বিদায় লেখা ছিল? মাগো, তুমি কি আমার কষ্ট শুনতে পাচ্ছ? এমন সময় হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তার। অতীতে সে যখন ছোট ছিল তখন একবার দারুণ ইঁদুরের উৎপাত দেখা দেয়। ইঁদুররা মাঠের ও ঘরের মজুদ ফসল সব খেয়ে ফেলতে থাকে। রাজ্যে খাদ্যাভাব দেখা দেয়। তখন রাজামশাই, রাজ্যে একটা দানা শস্য আর অবশিষ্ট নেই। মাঠের ফসল থেকে শুরু করে ভাড়ারের চাল সব ওই পাজি ইঁদুরগুলো সাবাড় করে দিচ্ছে। আমার প্রজারা না খেয়ে মরছে। মহারাজ, আমরা আপ্রাণ চেষ্টা করছি মহারাজ, কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। আজই ফরমান জারি করো, রাজ্যের প্রতিটি ইঁদুরকে খুঁজে খুঁজে মেরে ফেলতে হবে। একটি ইঁদুরও যেন জীবিত না থাকে, এটাই আমার আদেশ। সৈন্যরা লাঠি ও জাল নিয়ে ইঁদুর তাড়া করছে। একটি বড় ইঁদুর রাজকুমারের পায়ের কাছে এসে ভয়ে কাঁপতে থাকে। রাজকুমার তাকে চট করে লুকিয়ে ফেলে। রাজকুমার, আপনি এখানে কোনো ইঁদুর যেতে দেখেছেন? একটা খুব বড় ইঁদুর এই দিকেই আসছিল। না প্রহরী, তোমরা অন্যদিকে গিয়ে দেখো। প্রহরীরা চলে যাওয়ার পর রাজকুমার ইঁদুরটিকে বের করে আনে। পালাও পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো। আমি তোমাকে রক্ষা করলাম, কিন্তু সিপাহীরা দেখলে তোমাকে ছাড়বে না, এক্ষুনি মেরে ফেলবে। আপনি অনেক দয়ালু রাজকুমার। আজ শুধু আপনি আমার জীবন বাঁচাননি, আমার বংশ রক্ষা করেছেন। হ্যাঁ, তুমি কথা বলতে পারো? বিপদ মানুষকে যেমন বুদ্ধি দেয়, আমাদেরও তেমনি ভাষা দেয়। রাজকুমার, আপনার এই দিন আমি কোনোদিনও ভুলব না। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনি কখনো বিপদে পড়লে বা আপনার কোনো প্রয়োজন হলে এই ছোট্ট ইঁদুরকে একবার স্মরণ করবেন। এই ক্ষুদ্র ইঁদুরটি আপনার সেবায় হাজির হবে। তাই তো, সেই ছোটবেলাকার কথা, সেই ইঁদুরটি। আজ যখন চারিদিকে অন্ধকার দেখছি, তখন কেন সেই পুরনো প্রতিশ্রুতির কথা আমার মনে পড়ছে। সে কি সত্যি আসবে? যে দয়া আমি বহু বছর আগে করেছিলাম, আজ হয়তো সেই দয়াই আমাকে পথ দেখাবে। না, আমাকে সেই পুরাতন বন্ধুকে স্মরণ করতেই হবে। ও ইঁদুর, ইঁদুর কোথায় আছো? ইঁদুর বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। ছোট রাজকুমারের কথা ইঁদুর শুনতে পেল। তখনই সে ছুটতে ছুটতে ছোট রাজকুমারের কাছে এসে হাজির হলো। এ কি রাজকুমার, আপনার এই দশা কে করলো? রাজপ্রাসাদ ছেড়ে এখানে আপনি এভাবে বাঁধা পড়ে আছেন কেন? সে অনেক কথা বন্ধু, এখন ওসব কথা বলার সময় নেই। তুমি তোমার এই তরোয়ালের মতো ধারালো দাঁতগুলি দিয়ে আমার এই শক্ত দড়ির বাঁধনটা কেটে দাও। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বন্ধু। তুমি একদম ভেবো না বন্ধু, আমি এক্ষুনি বাঁধনটা কেটে ফেলছি। যাক, আপনি এখন মুক্ত। এবার তাড়াতাড়ি আপনি রাজপ্রাসাদে ফেরত যান রাজকুমার। সন্ধ্যা নামলে আর ফেরত যেতে পারবেন না। না বন্ধু, প্রাসাদের পথ আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। যে ঘরে নিজের ভাইরা শত্রুর মতো আচরণ করে, সেই ঘরে ফিরে যাওয়ার চেয়ে এই বনে থাকাই ভালো। নিজের ভাই? তারা তো আপনার আপনজন, কেন ফিরবেন না? আপনজন তো শুধু নামেই বন্ধু। তাদের মনে আমার জন্য বিষ ভরা। আমি ফিরলে তারা আমার আবার ক্ষতি করার চেষ্টা করবে। তার চেয়ে বরং এই সহায় সম্মানীন অবস্থায় অজানা পথে হেঁটে যাওয়াটাই ভালো। যে পথ আমায় চেনে না, সেই পথই হয়তো আজ আমার আসল ঠিকানা। চলি বন্ধু, চলি। বিজয়কুমার হাঁটতে হাঁটতে অজানা পথে এগিয়ে চলল। সে সহায় সম্বলহীন অবস্থায় মনের দুঃখে পথ হাঁটতে লাগল। সন্ধেবেলায় পথের ধারে একটি বিশাল বটগাছ।
ক্লান্ত ছোট রাজকুমার এসে গাছের তলায় শুয়ে পড়ল। চারপাশ নিঝুম। কিছুক্ষণ পর শিব ও পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। হে প্রভু, ওইখানে দেখুন, বটগাছের তলায় কত অসহায়ভাবে একটি যুবক শুয়ে আছে। ও তো ছোট রাজকুমার। ওর এই দশা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। দেবী, তুমি বৃথা শোক করছ। সংসারে প্রতিটি জীব তার নিজের কর্মফল ভোগ করে। ওর এই দশা ওর নিয়তি। তুমি ওর কথা ভেবে বিচলিত হও না। না না, ও তো এখনো কত তরুণ। ওর চোখে মুখে শুধুই ক্লান্তি আর বিষাদ। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই হতভাগ্য রাজকুমারকে দয়া করুন। ওকে কিছু সম্পদ আর সৌভাগ্য দান করুন, যাতে ওর দুঃখ দূর হয়। দেবী, তুমি বড় জেদ করছো। আমি তো আগেই বললাম যে কর্মফল খণ্ডানো কঠিন। না না, আপনি মহাদেব, আপনি চাইলেই ওর ভাগ্য বদলে দিতে পারেন। আমি ছাড়ব না। আপনাকে আজ ওর ভাগ্যোন্নতির কোনো একটা পথ বলতেই হবে। দয়া করে ফিরিয়ে দেবেন না? শোনো তবে, আজ মধ্যরাতে একটি বিশেষ পাখি এই গাছের ডালে এসে বসবে। রাজকুমার যদি সেই পাখিটিকে তীর দিয়ে বিদ্ধ করতে পারে, তবে তার পেটের ভেতরে একটি অলৌকিক আংটি পাবে। সেই আংটি ওর জীবনের সব অভাব দূর করবে আর ভাগ্যের উন্নতি ঘটাবে। শিব ও পার্বতী অদৃশ্য হয়ে গেলেন। রাজকুমার এতক্ষণ সব শুনছিল, সে উঠে বসল। আমি একই স্বপ্ন দেখলাম। স্বয়ং মহাদেব আর মা পার্বতী কথা বলছিলেন। তার মানে আজ রাত্রেই আমার ভাগ্য ফেরার সুযোগ আসবে। আমাকে জাগতে হবে, যে কোনো মূল্যেই আমাকে জাগতে হবে, আর ওই পাখিটিকে শিকার করতে হবে। তারপরে রাজপুত্র বিজয়কুমার বনের কাঠ থেকে একটি তীর ধনুক বানালো আর সেই পাখির অপেক্ষায় বসে রইল। সত্যি সত্যি মাঝরাতে নিস্তব্ধ বনে হঠাৎ ডানার ঝাপানোর শব্দ শোনা গেল। একটি সুন্দর পাখি এসে গাছের ডালে বসল। রাজকুমার নিঃশব্দে ধনুকে তীর জুড়ল। এই তো সেই পাখিটি। মা পার্বতী, আমার সহায় হন মা, আমার সহায় হন। রাজকুমার তীর ছাড়ল। পাখিটি নিচে পড়ে গেল। সে দ্রুত পাখিটির কাছে গিয়ে তার পেট চিরে একটি উজ্জ্বল আংটি উদ্ধার করল। আংটি? সত্যি সত্যি তো আংটি। মহাদেবের কথা তবে মিথ্যা নয়। আজ থেকে আমার দুঃখের দিন শেষ হলো। মা পার্বতী, মা মা গো, তোমাকে প্রণাম মা। তারপর সেই আংটিটি সেই সুন্দর প্রান্তরের মাঝখানে নিয়ে গিয়ে মাটিতে রেখে হর পার্বতীর প্রার্থনা করতে লাগল। হে দেবাদিদেব মহাদেব, হে মাতা পার্বতী, আমার সহায় হন মা, আমার সহায় হন। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এক বিশাল দৈত্য আবির্ভূত হল। বিজয়কুমার কিছুটা চমকে উঠলেন, কিন্তু স্থির থাকলেন। থামো রাজকুমার, তোমার প্রার্থনা আর এই আংটির শক্তিতে আমি বাধ্য হয়েছি এখানে আসতে। বলো, তুমি কি চাও? কেন আমাকে ডেকেছো? আমি এখানে একটি সুন্দর নগর নির্মাণ করতে চাই। এমন এক নগরী যা হবে সমৃদ্ধি এবং নিরাপদ। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তথাস্তু, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। এই মুহূর্তেই আমি তোমার জন্য এক বিশাল প্রাসাদ, অট্টালিকা আর প্রশস্ত পথ ঘাট তৈরি করে দিচ্ছি। আজ থেকে এই জনশূন্য প্রান্তর হবে এক ঐশ্বর্যশালী রাজ্য। দেখতে দেখতে সেখানে খুব সুন্দর একটা নগরী তৈরি হলো। তারপরে বিজয়কুমার ওই রাজ্যের রাজা হয়ে সুখেই দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে বিজয়কুমার একদিন বনে শিকার করতে গেলেন। তিনি পথ হারিয়ে ফেললেন। পথ হারিয়ে ঘুরতে ঘুরতে বনের মধ্যেখানে দেখলেন, এ কি দেখছি? এই গভীর অরণ্যে এমন স্বর্গীয় রূপসী কন্যা। আমার প্রণাম নেবেন মা। আমি পার্শ্ববর্তী নতুন রাজ্যের রাজা। শিকার করতে এসে আমি পথ ভুলে এই কুটিরে এসে পড়েছি, কিন্তু আপনার কন্যাকে দেখে আমি খুবই মুগ্ধ। রাজা মশাই, আপনি আমাদের এই গরিবের কুঁড়ে ঘরে? মা, আমি কোনো ভূমিকা না করেই বলছি। আপনার এই সুন্দরী কন্যাকে আমি বিয়ে করতে চাই। আপনি অনুমতি দিলে আমি ওনাকে আমার রাজ্যের রানী করে নিয়ে যাব। এ তো আমাদের পরম ভাগ্য রাজকুমার। আপনি যদি আমার মেয়েকে সুখে রাখেন তবে আমার কোনো আপত্তি নেই। আমি সানন্দে এই বিয়েতে মত দিচ্ছি।
তারপরে বুড়ির মেয়েকে বিয়ে করে রাজকুমার বিজয় সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। এদিকে বড় রানীর 3 ছেলে ছোট কুমারের খোঁজে দূত পাঠালো চারদিকে। অবশেষে দূত মুখে খবর পেল, রাজকুমারদের জয় হোক, বড় রাজকুমারদের জন্য সংবাদ এনেছি। বলো দূত, আমাদের ছোট ভাই বিজয় কুমারের কোনো হদিস পেলে? কোথায় সে? না খেতে পেয়ে মরেছে তো? আগে না রাজকুমার, খবর ঠিক তার উল্টো। ছোট কুমার এক জনশূন্য প্রান্তরে অলৌকিক উপায়ে এক বিশাল নগর পত্তন করেছেন। তিনি এখন সেই নতুন ও সমৃদ্ধিশালী রাজ্যের রাজা। হ্যাঁ, কি বললে? রাজা হয়েছে? আগে হ্যাঁ, শুধু তাই নয়, তিনি এক পরম সুন্দরী কন্যাকে বিয়ে করে এখন সুখে শান্তিতে রাজ্য শাসন করছেন। চারিদিকে তার জয় জয়কার। ঠিক আছে, তুমি এখন যাও। ছোটটা তো আমাদের সবাইকেই ছাড়িয়ে গেল রে। কারো সাহায্য ছাড়াই আজ তো এক নগর স্থাপন করেছে। নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে দাদা। ওর এত ক্ষমতা কোথা থেকে এলো? আমার তো হিংসায় গা জ্বলছে রে ভাই। আমাদের কিছু একটা করতেই হবে। চুপ করো, আমি এক বিশ্বস্ত মেয়ে দূতকে ঠিক করেছি। সে ছোট নগরীতে গিয়ে সব রহস্য উদ্ধার করে আনবে। তাকে বলে দিয়েছি ছোটর উন্নতির মূল কারণ সে যেন খুঁজে বার করে। দাদা, তলে তলে দেখছি তো তোমার ভীষণ বুদ্ধি। তারপরে সেই মেয়েদূত গেল বিজয় কুমারের রাজ্যে। নমস্কার রানীমা, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। ওগো রানীমা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার অভাগিনী ভাইজি। আমার ভাইজি? কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখবেন কি করে? আমরা গরিব, তাই কোনোদিন সামনে আসিনি। আজ আপনি রানী হয়েছেন বলে কি আমাদের মতো গরিব আত্মীয়দের সব ভুলে যাবেন? ছি, এমন কথা বলো না। তুমি আমার পরম আত্মীয়। আজ থেকে তুমি এই প্রাসাদে আমার কাছেই থাকবে। তারপরে সেই দূত ওই নগরীতে থেকে গেল। একদিন মেয়েদূত ও রানী গল্প করছিলেন। আচ্ছা পিসিমা, রাজামশাই এই বিশাল নগর আর রাজ্য কারো সাহায্য ছাড়া একা কি করে গড়ে তুললেন, আপনি কি জানেন? সত্যি বলতে কি আমিও এই বিষয়ে কিছু জানি না। তিনি আমাকে কখনো বলেননি। এটা ঠিক নয় পিসিমা। স্বামীর সব গোপন কথা স্ত্রীর জানা উচিত। আপনি এক কাজ করুন, অসুখের ভান করে বিছানায় পড়ে থাকুন। রাজা এলে বলবেন আপনার মৃত্যু ঘনিয়ে আসছে। পরকালে ঈশ্বর যদি জিজ্ঞাসা করেন এই নগরের উৎপত্তি কিভাবে, তবে আপনি কি জবাব দেবেন? এই ভয়েই আপনার প্রাণ যাচ্ছে। এরপরে রানী অসুখের ভান করে শুয়ে পড়ে থাকলেন বিছানায়। রানী বিছানায় শুয়ে যন্ত্রণার ভান করছেন। রাজা বিজয় কুমার উদ্বিগ্ন হয়ে ঘরে ঢুকলেন। রানী, রানী, তোমার কি হয়েছে? কেন তুমি এইভাবে বিষণ্ণ হয়ে পড়ে আছো? মহারাজ, আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু একটা চিন্তা আমাকে খুব কষ্ট দিচ্ছে। পরকালে ঈশ্বর যদি আমাকে জিজ্ঞেস করেন এই বিজয়নগরের পত্তন কিভাবে হলো, আমি তো তার কোনো উত্তর দিতে পারবো না। তখন আমার কি হবে? শান্ত হও রানী, তোমাকে আমি আজ সব বলছি। এই সব কিছুর মূলে হচ্ছে একটি জাদুর আংটি। ওই আংটির গুণেই এই নগরের সৃষ্টি হয়েছে। রাজা চলে যাওয়ার পর মেয়েদূত রানীর কাছে আসে। পিসিমা, শুনলাম তো সব। ওই আংটি বড় পয়মন্ত আর দামি, কিন্তু মনে রাখবেন পুরুষ মানুষকে বিশ্বাস নেই, কখনকার নজর পড়ে বলা যায় না। আপনি কৌশলে আংটিটি নিজের কাছে নিয়ে নিন। তুমি ঠিকই বলেছ, আংটিটা আমার কাছে থাকাই নিরাপদ। তা নয় তো কি পিসিমা, পুরুষ মানুষকে কোনোদিন বিশ্বাস করতে নেই। ওই দিন রাত্রেবেলা মহারাজ বিজয় রানীর কক্ষে এলেন। মহারাজ, আংটির কথা শোনার পর থেকে আমার মনটা বড় কু গাইছে। আপনি তো সবসময় বাইরে ঘোরাঘুরি করেন, যদি কোনোভাবে ওটা হারিয়ে যায়? তুমি অযথাই ভয় পাচ্ছ রানী। ওটা আমার আঙুলে সুরক্ষিত আছে। কিন্তু পুরুষ মানুষের হাত তো বড় অসতর্ক। তার চেয়ে আংটিটা বরং আমার কাছেই দিন। আমি অন্তরপুরে পরম যত্নে এটি আগলে রাখব, তবেই আমার দুশ্চিন্তা কমবে। তুমি যখন এত করে বলছো, তবে এই নাও আংটিটি। এটা খুব সাবধানে রেখো, কারণ এর মধ্যেই আমাদের রাজ্যের সুখ লুকিয়ে আছে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এটি এখন আমার কাছেই থাকবে।
এরপরে কয়েকদিন কেটে গেল। একদিন রানী আংটিটি খুলে রেখে দিয়ে স্নান করতে গেলেন। তখন বড় রাজকুমারের দূত, বোকা রানী, তোমার আতিথেয়তার শোধ আজ আমি এভাবেই দেব। এই নাও তোমার আংটি, আর এই চললাম আমি বড় কুমারের কাছে। আংটি চুরি করে নিয়ে গিয়ে 3 ভাইয়ের মধ্যে সবার বড়কে আংটিটা দিল। এদিকে আংটিটা রাজবাড়ি থেকে চুরি যাবার সঙ্গে সঙ্গে সেই গোটা বিজয়নগরী চোখের নিমিষে কোথায় উধাও হয়ে গেল। ছোট কুমার দেখল রাজ্য নেই। সে আর রাজকন্যা সেই শূন্য প্রান্তরের মধ্যে বাঁধা আছে একটা গাছের সঙ্গে। আমি কি করলাম? আমার ভুলের জন্য আজ আমাদের এই দশা। রাজকন্যা, তোমাকে আমি বিশ্বাস করে আংটিটি দিয়েছিলাম, কিন্তু সেই আংটিটি নিশ্চয়ই তুমি কোথাও রেখে দিয়েছিলে, আর সেটা চুরি হয়ে গিয়েছে। তাই চোখের নিমেষে আমাদের নগরী কোথায় উধাও হয়ে গেল। আমায় ক্ষমা করো কুমার, আমি বুঝতে পারিনি আংটিটা হাতছাড়া হলে এমন বিপর্যয় ঘটবে। এখন আমাদের কি হবে? অনুশোচনা করে আর লাভ নেই রানী। এখন আমার একমাত্র সেই পুরাতন বন্ধুই আমাকে বাঁচাতে পারে। বন্ধু, তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। রাজকুমারের গলার আওয়াজ শুনে ইঁদুর ছুটতে ছুটতে তার কাছে এলো। আমায় মনে করেছেন কেন রাজকুমার? কি তোমার এমন দশা কি করে হলো? তোমার নগরী কোথায় গেল? বন্ধু, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আংটিটা আমি হারিয়ে ফেলেছি, আর সেই সাথে সব রাজ্যও বিলীন হয়ে গিয়েছে। তুমি এখন এই দড়ির বাঁধন কেটে আমায় মুক্ত করো বন্ধু। চিন্তা করো না বন্ধু, আমি এখনই আংটির সন্ধানে যাচ্ছি। বিজয়নগরী আমি ফিরিয়ে আনবই আনবো। তারপরে ইঁদুর আংটির খোঁজ খবর করতে চলল। অনেক খোঁজ খবর করার পরে সে জানতে পারল যে সেই আংটিটি আছে বড় রাজকুমারের কাছে। সেই দিন রাত্রে বড় ভাই আংটিটি বালিশের নিচে রেখে অঘরে ঘুমাচ্ছেন। ইঁদুরটি সন্তর্পণে ঘরে প্রবেশ করল। বড় রাজকুমার তো দেখছি মরা ঘুমে বিভোর। ইঁদুরটি অতি সাবধানে বালিশের তলা থেকে আংটিটি বের করে নিয়ে দ্রুত প্রস্থান করে। এই নাও তোমার আংটি বন্ধু। বড় কুমারের বালিশের তলা থেকেই এটি আমি উদ্ধার করেছি। বন্ধু, তুমি আজ আমাকে নতুন জীবন দিলে। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিনও এই আংটি আমি হাতছাড়া করব না। ছোট কুমার আংটিটি যথাস্থানে রেখে হর ও পার্বতীর ধ্যান করতে বসেন। দেখতে দেখতে সেই নগরী, রাজপ্রাসাদ আবার সব ফেরত আসে। দেখো দেখো, আমাদের নগরী ফেরত এসেছে। আর শোনো বন্ধু, আজ থেকে তুমি শুধু আমার বন্ধুই নও, তুমি হলে এই রাজ্যের মন্ত্রী। তোমার পরামর্শ ছাড়া আমি আর কোনো কাজ করব না। আমি ধন্য মহারাজ, আপনার সেবায় আমি সব সময় নিয়োজিত থাকব। সেনাপতি, আমার সেই 3 ভাইকে অবিলম্বে বন্দি করে দরবারে নিয়ে এসো। এই অপরাধের বিচার আমি নিজেই করব। ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। অন্যায় করে কেউ যেন পার না পায়। 3 ভাইকে বন্দি করে আনা হলো। এই খবর রাজামশাইয়ের কানে গেল। রাজামশাই অত্যন্ত রেগে গেলেন। কি? আমার রাজবাড়ি থেকে আমার এই পুত্রদেরই বন্দি করে নিয়ে যাবে? এ কোন রাজার সাহস? আমি এক্ষুনি সেই রাজ্যে যাব। মহারাজ, আমাদের পুত্রদের নিয়ে গেছে, আমরাও আপনার সঙ্গে যেতে চাই। ঠিক আছে, চলো। বিজয় কুমার তাদের শাস্তি ঘোষণা করতে যাবেন, এমন সময় রাজা মশাই এসে উপস্থিত। থামুন, আমি খবর পেয়েছি আপনি আমার 3 ছেলেকে বন্দি করেছেন। কেন এই শত্রুতা? আমি তাদের উদ্ধার করতে এসেছি। এ কি দেখছি আমি? তুমি আমার ছোট ছেলে বিজয় কুমার না? ওগো ওগো শুনছো? এ তো আমাদের সেই ছোট ছেলে বিজয় কুমার, যে দেশভ্রমণে গিয়ে আর ফেরত আসেনি। বাবা বিজয়, তুই বেঁচে আছিস? কেমন আছিস বাবা? তোকে আমরা কত খুঁজেছি। মা, বাবা, শান্ত হন। আমি ভালো আছি। এই বিজয়নগরী এখন আমার রাজ্য। ছোট কুমার, তুমি কেন এদের বন্দি করেছ? এবার আমায় খুলে বলো। বাবা, আপনি যাদের উদ্ধার করতে এসেছেন তারা আসলে অপরাধী। আমি একটি আংটির জোরে এই নগরে স্থাপন করেছি, কিন্তু এরা ষড়যন্ত্র করে সেই আংটিটি আমার কাছ থেকে চুরি করে।
শুধু তাই নয় বাবা, যখন আমি দেশ ভ্রমণে বেরিয়েছিলাম এই দাদাদের সঙ্গে, তখন এই দাদারা আমাকে এইখানে, যেখানে এই রাজপ্রাসাদ আছে, সেই গাছের তলায় আমাকে বেঁধে রেখে দিয়ে চলে গিয়েছিল, যাতে আমি মারা যাই। আর আমার এই ইঁদুর বন্ধুটি না থাকলে আজ আমরা কেউই বেঁচে থাকতাম না বাবা। কি এত বড় সাহস! আমি এদের উদ্ধার করতে এলাম, আর এরা কিনা নিজের ভাইয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে। বড় কুমার, মেজ কুমার, সেজ কুমার, তোদের লজ্জা করে না? আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন পিতা, আমরা হিংসায় পড়ে গিয়েছিলাম। না, ক্ষমা নেই। ছোট কুমার, তুমি এদের বিচার করতে চেয়েছিলে না? এবার আমি বিচার করছি। এদের রাজকীয় মর্যাদা কেড়ে নেওয়া হলো। আজ থেকে এরা এই প্রাসাদের আস্তবলে ঘোড়ার দেখাশোনা করবে এবং সাধারণ ভৃত্যের মতো থাকবে। এটাই এদের উপযুক্ত শাস্তি। ওগো রাজামশাই, এবার রাগ ত্যাগ করুন। শাস্তি তো ওরা পেয়েছে, এখন আমরা আমাদের হারানো ছেলেকে ফিরে পেয়েছি, এটাই বড় কথা। বাবা, মা, আপনারা আমায় ছেড়ে আর কোথাও যাবেন না। এই বিজয়নগরীতে আমরা একসঙ্গে সবাই সুখে শান্তিতে থাকবো। আমার ইঁদুর মন্ত্রী আমাদের সুখে দুঃখে পরামর্শ দেবে। তাই হোক, আজ থেকে বিজয়নগরী আর আমাদের পুরনো রাজ্য এক হয়ে গেল। আমরা সবাই মিলেমিশে এই আনন্দপুরীতে বাস করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, বিজয়নগরীর জয় হোক। তারপরে সবাই মিলে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে থাকে।